বাংলাদেশে যে চলমান প্রক্রিয়া রয়েছে তাতে জুলাই মাস থেকে আরো তীব্রতা পাবে এবং তার ২-৩ দিন আগে থেকেই অনেকটাই পরিষ্কার হয়ে গেছিল যে শেখ হাসিনা পারবেন। প্রত্যেক জাতি বা দেশ, সে প্রত্যেক প্রজন্ম তারা নেতা চায়। মবের মুল্লুক তৈরি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। বাংলাদেশ জুড়ে এই যে মবের কালচারটা এক ভয়ঙ্কর আকার নিয়েছে, একেবারে সরাসরি গৃহস্থের রান্নাঘরে ঢুকে যায়। এরা যদি ক্ষমতায় যায় বা সংসদে যায় তাহলে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হতে পারে এই নিয়ে অনেকে দুশ্চিন্তাগ্রস্ত। এমতো পরিস্থিতিতে সেনাবাহিনী কি ভূমিকা রাখতে পারে, এটা সবচেয়ে বড় প্রশ্ন। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে প্রত্যাবর্তনের পথ বেশ কঠিন এবং জটিল হয়ে যায়। বাংলাদেশে যে চলমান প্রক্রিয়া রয়েছে তাতে জুলাই মাস থেকে আরও তীব্রতা পাবে। গত বছরের জুলাই মাসে ঠিক যেরকমভাবে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন দফাকে সামনে রেখে দফারফা করে ছেড়েছিল আওয়ামী লীগকে এই সমস্ত ছাত্র জনতা, সেই জনতার মধ্যে যেমন এক ধরনের বিভক্তি এসেছে, ঠিক তেমনি ছাত্র সমাজের মধ্যে বিভক্তি এসে গেছে। একে অপরকে দুষছে, একজন অপরজনের বিরুদ্ধে নানা রকম কথাবার্তা বলছে। বিশেষ করে 2018 সালে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা শুরু করেছিল এবং পরবর্তী অধ্যায়ে সেই আন্দোলন স্থিমিত হয়ে যাবার পরেও তারা বিভিন্ন রকম রাজনৈতিক দল খুলে এটা ওটা সেটা তারা করছিল এবং বিভিন্নভাবে আওয়ামী লীগ বিরোধী যে শক্তিটা মাথাচাড়া দিয়েছিল এবং ধাপে 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 বাংলাদেশে তারা প্রভাব বিস্তার করেছিল বিভিন্নভাবে। এবং এই ক্ষেত্রে ইউটিউবারদের একটা বড় ভূমিকা ছিল, সেগুলো সমস্ত ব্যাপারে দীর্ঘ চর্চা আমরা করেছি। এবং তাদেরকে যারা রসদ সাপ্লাই দিয়েছিল, রসদ বলতে এই ক্ষেত্রে ফুটেজ, আপনি যেতে যেতে মোবাইলে বিভিন্ন ফুটেজ, বিভিন্ন অসতর্ক মুহূর্তের, এবং তখন বেপরোয়া আওয়ামী লীগের বিভিন্ন কর্মী যারা স্থানীয় স্তরের নেতা, তারা নানাভাবে আর কি টেন্ডারবাজি, দুর্নীতি, চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় হেলমেট লাগিয়ে একে ওকে পেটাই করা, এই সমস্ত যখন করছে এই ছবিগুলোকে তুলে তারা এই রসদগুলো সাপ্লাই দিত। তারপর বিদেশে বসে এই রসদগুলোকে কেন্দ্র করে তাদের হুঙ্কার এবং ধমকানো চমকানোতে শেখ হাসিনার বিরুদ্ধে একটা জনমত ধীরে 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 গড়ে উঠতে থাকে। অনেক সময় জনমত এরকম গড়ে ওঠে কিন্তু সেটা এক জায়গাতেই স্থিমিত হয়ে যায় যদি না কোনো শক্তি, বিদেশি শক্তি সেখানে যদি ইন্ধন না যোগায়, তাহলে চূড়ান্তভাবে আঘাত আনার মুহূর্তটা তৈরি হয় না। সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হয়েছিল 5ই আগস্ট। তার আগে ধাপে ধাপে যখন পরিস্থিতি ক্রমশ যখন হাতের বাইরে যাচ্ছে তখন কারফিউ জারি করা হয়েছিল। অনেকেই ভেবেছিলেন শেখ হাসিনা সরকার যখন কারফিউ জারি করেছে হয়তো পুলিশ এসব দিয়ে নিয়ন্ত্রণে আনবে। এটা একটা সাময়িক, বাংলাদেশে অতীতেও এরকম বহু আন্দোলন সংগঠিত হয়েছে, কিন্তু না, সেই আন্দোলন ধাপে ধাপে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে 5ই আগস্ট এক দফা দাবিতে এসে দাঁড়ায় এবং মার্চ টু ঢাকা। এবং তার 2-3 দিন আগে থেকেই অনেকটাই পরিষ্কার হয়ে গেছিল যে শেখ হাসিনা পারবেন না। তার কারণ, একটা বড় কারণ ছিল এই ক্ষেত্রে সেনাবাহিনী সেই মুহূর্তে দাঁড়িয়ে তারা পরিষ্কার জানিয়ে দেয় যে ছাত্র জনতার উপর তারা কোনো রকম দমন পীড়ন হিসাবে কোনো গুলি বর্ষণ তারা করবেন না। এতে স্বাভাবিকভাবে যারা আন্দোলনকারী তারা বুঝে যায়, বার্তাটা তাদের কাছে ক্লিয়ার কাট চলে আসে এবং তারা গণভবনের দিকে মার্চ ফর ঢাকা করে এবং তারপর শেখ হাসিনার পলায়ন। এই যে বিষয়গুলো থেকে রাজনীতির যারা ছাত্র, যারা আগামী দিনে আন্দোলন সংগঠন এই সমস্ত করছেন বা শাসককে যারা প্রতিবাদ করে বা বিব্রত করে শাসন ক্ষমতা আসতে চাইবেন, তারা এই ধরনের আন্দোলনের রূপরেখাগুলো একটা সাহায্য করে। প্রত্যেক প্রজন্মের কাছে, পৃথিবীর সব দেশেই বলতে গেলে প্রত্যেক প্রজন্মের কাছে এক একটা চ্যালেঞ্জ এসে উপস্থিত হয় এক এক সময়, এবং প্রত্যেকটা চ্যালেঞ্জকে অতিক্রম করার জন্য ছাত্র যুব সমাজ অনেক সময় অগ্রণী ভূমিকা পালন করে। বাংলাদেশে বটে, পশ্চিমবঙ্গেও তাই। ইতিহাস অনেকটা সেই দিকেই দাঁড়াচ্ছে। 70-এর দশকে পশ্চিমবাংলা উত্তাল হয়েছিল। একদিকে বাংলাদেশে মুক্তি সংগ্রাম চলছে এবং পশ্চিমবঙ্গে
যে নকশাল আন্দোলনের যে জোয়ার তৈরি হয়েছিল, সেই নকশাল আন্দোলনের ক্ষেত্রে ছাত্র যুব সমাজ একটা বড় ভূমিকা পালন করেছিল। এই যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, তখন ছিল প্রেসিডেন্সি কলেজ, প্রেসিডেন্সি কলেজকে কেন্দ্র করে ছাত্র সমাজের একটি সংগঠন তৈরি হয়েছিল, প্রেসিডেন্সি কনসলিডেশনস। এই প্রেসিডেন্সি কনসলিডেশনসকে কেন্দ্র করে গোটা বাংলা জুড়ে ছাত্র সমাজ একত্রিত হয়েছিল এবং নকশালবাড়ি যে আন্দোলন, যেটা সিপিআইএমএল, তার যে পলিট ব্যুরো তৈরি হয়েছিল, সেখানে ছাত্র সমাজের পক্ষ থেকে কাকাও ওরফে অসীম চ্যাটার্জি তিনি পলিট ব্যুরোর সদস্য হয়েছিলেন। এগুলো বাংলার ইতিহাসের 70 দশক একটি রাজনৈতিক পরিভাষায় এবং রাজনৈতিক অভিধানে একটি গুরুত্বপূর্ণ বছর। ঠিক তেমনিভাবে 70 বা 71, 72 বাংলাদেশেও সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তার কারণ মানচিত্র হিসাবে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব হিসাবে বিশ্বের দ্বারে উপনীত হয় এবং বিশ্বের বিভিন্ন দেশ তাকে ধীরে ধীরে স্বীকৃতি জানায়। প্রথম স্বীকৃতি এসেছিল ভারত থেকে, ভুটান থেকে। এই যে ইতিহাসের এই কথা বললাম এই কারণেই যে ছাত্র যুব সমাজের একটা বড় ভূমিকা থাকে। বাংলাদেশের যারা ছাত্র ছিলেন 70-এর দশকে, মুজিব বাহিনীতে তারা অংশগ্রহণ করেছেন, মুক্তি বাহিনীতে তারা অনেকে যোগদান করেছেন। এই সমস্ত ইতিহাস আমার ভিডিওতে আমি বারবার করে এগুলোকে তুলে ধরেছি। কিন্তু এই যে 9 মাসে, জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৈরি হলো, সেই ছাত্র আন্দোলন থেকে সমন্বয়ক যারা ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, সেই ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া ছাত্ররা তারপরে ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে তার প্রশ্রয়ে একটি পার্টি তৈরি করেছেন, এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, যেটাকে অনেকে ব্যঙ্গ করে বলছেন ন্যাশনাল চিলড্রেন পার্টি। চিলড্রেন বলতে এই ক্ষেত্রে হচ্ছে এই যে ছাত্র নেতা যারা আর কি, কেউ কেউ অবশ্য নেতা বলে মানতে চাইছেন না, কেন নেতার মতো একটা চরিত্র থাকতে হবে। তো প্রত্যেক জাতি বা দেশ, সে প্রত্যেক প্রজন্ম তারা নেতা চায়। কে দেবে তাদের নেতৃত্ব, এই প্রশ্নে তাদের মধ্যে সবসময় আলোচনা চলতে থাকে। এক একজন পরবর্তী ক্ষেত্রে ছাত্র নেতারা তারা এক বড় মহিরু হয়ে ওঠেন এবং রাজনীতিকে তারা পরিচালিত করেন। আমি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ ছাড়াও যেমন ভারতের ক্ষেত্রে চন্দ্রশেখর, যিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে একজন ছাত্র হিসেবে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। বা পরবর্তী ক্ষেত্রে ভারতবর্ষের দলিত নেতা রামবিলাস পাসওয়ান, যিনি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের একজন তুখোর ছাত্র নেতা ছিলেন। বা সিপিআইএমের প্রকাশ কারাট এবং সীতারাম ইয়েচুরি, তারা অসম্ভব ভালো একজন ছাত্র নেতা ছিলেন, যারা বিভিন্নভাবে ছাত্র গোষ্ঠীকে নেতৃত্ব দিয়েছিলেন। তারপরে বাংলাদেশে চলে আসুন, মাত্র 9 মাস অতিক্রান্ত হয়েছে, এক একজন ছাত্র নেতার বিরুদ্ধে এক একজন বলছে যেদিন পাবে না ছাল চামড়া তুলে দেবে। কেউ বলছেন যে সার্জিস আলম এত কোটি টাকার মালিক হয়েছে, কেউ বলছেন হাসনাত আবদুল্লাহ, সে তো হচ্ছে প্রচণ্ড উত্তেজক বক্তব্য রাখে, কিন্তু ধাওয়া দিলে দৌড়ে, এবং দৌড়তেও ঠিক করে পারে না, তার কারণ শরীর বেশ ভারী। নাহিদ ইসলাম দৌড়ঝাঁপের মধ্যে নেই, সে নাকি ভালো একজন স্কিমার, অর্থাৎ স্কিম করে বেড়ায়, নানা ধরনের স্কিম করে এবং সচিবালয়ে বসে থাকে। তারপর হচ্ছে তারা এক বিস্তৃত একটা অফিস বানিয়েছে, বেশ বাতানুকূল অফিসে বসে তারা নানা রকমভাবে ছক কষে, কার কাছ থেকে টাকা তুলতে হবে, কোন শিল্পপতিকে গিয়ে চমকাতে হবে, কার জায়গা থেকে বাজার কমিটির থেকে কত টাকা আসবে, কাকে উচ্ছেদ করতে হবে, কার বাড়িতে আগুন লাগাতে হবে যদি না শোনে, চাঁদা যদি না দেয় ঠিক মতো, বা টেন্ডারের ক্ষেত্রে ব্যবসায়ীরা তাদের শরণাপন্ন হলে তারা সব ব্যবস্থা করছে। এবং তাদের প্রাইভেট সেক্রেটারি হওয়ার জন্যে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষভাবে এই 2018 সালে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা বা কোটা বিরোধী ছাত্র আন্দোলন, এটা বলাই ভালো, কোটা বিরোধী ছাত্র আন্দোলনটা শুরু হয়েছিল, সেই ভিপি নূর হোক বা হচ্ছে তারেক হোক, এরা যেসব পার্টিগুলো করেছিল সেই পার্টি ফাঁকা হয়ে গেছে। সবাই বলছে যে আমাদের কি হলো, আমরা যে এত শেখ হাসিনা বিরোধী আন্দোলনে ফুট সোলজার হিসাবে কাজ করলাম, ফুটেজ সাপ্লাই দেওয়া থেকে শুরু করে আন্দোলন সংগঠিত করার জন্যে যে সব রসদ জোগাড় করার দরকার সবই করলাম, কিন্তু শেষমেশ কিনা ক্ষীর খাচ্ছে ওই এনসিপি।
এবং তার সাথে কিছু শিবিরের ছেলেপিলেরা, এইটা তাদের কাছে একটা অসহনীয় হয়ে দাঁড়িয়েছে। আর যতই বিষয়টা প্রকট হচ্ছে তত অস্থিরতা বাড়ছে, তত মব জাস্টিস তৈরি হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে এই যে মবের শাসন বা মবের মুল্লুক তৈরি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে, এবং সেখানে মবরা বিভিন্ন সময় তারা অ্যাক্টিভ হয়েছে। এগুলো সেনাবাহিনী দেখেছে। অগাস্ট মাসেও যেরকম 5 তারিখের আগে দেখেছিল, তারা ভেবে নিয়েছে যে সেনাবাহিনী কোনো ব্যাপার না, এগুলো দেখেও দেখছে না, না দেখেও হয়তো আমাদের সাথেই তারা রয়েছে, এরকম একটা ধারণা তারা তৈরি করে রেখেছিল। এবং সেনাবাহিনী ধৈর্যের পরীক্ষা দিয়েছে, তারা বাবা বাছা করেছে এই সমস্ত তথা সমন্বয়কদের, তারা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, কিন্তু দেখছে এ তো আমাদের কথাও শোনে না, এবং মবের মুল্লুক যেভাবে প্রতিষ্ঠা করছে, এরপর সেনাবাহিনীকে তো বেইজ্জত করে ছাড়বে। বাংলাদেশের সেনাবাহিনী, যে সেনাবাহিনীকে গুলি চালনা বা অন্য কিছু ক্ষেত্রে তাদেরকে নিবৃত্ত করেছিল জাতিসংঘ, যেটা জাতিসংঘের ভলকার ট্যুর কেসে জানিয়ে দিয়েছিল যে তাদের নির্দেশে সেনাবাহিনী কোনো কড়া অ্যাকশান নেয়নি। কিন্তু সেনাবাহিনী কড়া অ্যাকশান নেয়নি, অথচ তারা রাস্তায় রয়েছে, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে। বলে নানা রকমভাবে এই ধরনের ব্যবস্থা যদি সামনে চলতে থাকে, একদিকে ব্যারাক ছেড়ে তারা বাইরে রয়েছে, অন্যদিকে তাদের কাছে কোনো সে অর্থে ইনস্ট্রাকশনস নেই যে তাদের ঠিক কী করতে হবে। এমতো অবস্থায় দীর্ঘদিন ধরে চললে একটা নৈরাজ্যের বাতাবরণ তৈরি হবে, এটা তো স্বাভাবিক। অ্যাকশানটা তো খুব দৃঢ় দ্রুত হতে হবে, কিন্তু বাংলাদেশে এই অ্যাকশানটা অনেক দেরিতে শুরু হলো। সেনাবাহিনীর বিরুদ্ধে নানা রকম প্যাচ পয়জার করেছিলেন ইউনূস বা বিভিন্ন অন্যান্য সমস্ত সমন্বয়করা, তারা ইউনূসের কে অনেকটা প্যাসেজ দেওয়ার জন্যে, ঠিক যেভাবে পাকিস্তানের আর্মি এরকম গোলাগুলি ছুটতে থাকে, কাভারিং দেয় এবং জঙ্গিরা ঢুকতে থাকে সীমানা পেরিয়ে, ঠিক এরকমভাবে ডক্টর ইউনূস কাভারিং দিচ্ছিলেন বা ইউনূসকে কাভারিং দিচ্ছিলেন এই ধরনের সমন্বয়করা, এবং তার সাথে একটা নৈরাজ্যের বাতাবরণ তৈরি হয়েছিল বাংলাদেশ জুড়ে। এই যে মবের কালচারটা এক ভয়ঙ্কর আকার নিয়েছে, একেবারে সরাসরি গৃহস্থের রান্নাঘরে ঢুকে গেছে এবং সেখানে জীবন যাপনকে একেবারে তছনছ করে দিয়ে একটা মধ্যবিত্ত শ্রেণীকে আতঙ্কের মধ্যে থেকে রেখে যা হবার তাই হয়েছে। বাংলাদেশের অর্থনীতি এখন হচ্ছে টালমাটাল পরিস্থিতিতে রয়েছে। মুজিবুর রহমানের ছবি নোট থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা আগে অনেকটা ঠিক ছিল যে মুজিবুর রহমানের ছবি বা তার স্মৃতিসৌধ চিহ্ন সমস্ত কিছু সরিয়ে দেওয়া হবে ইতিহাস বই থেকে, তাকে প্রায় বাদই দিয়ে দেওয়া হবে। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে তিনি একজন নায়ক বটে, তবে অন্যান্য সমস্ত নায়কদের মধ্যে তিনিও একজন নায়ক। তিনি যে সর্বাধিনায়কদের মধ্যে পড়েন সেই বিষয়টাকে উল্লেখ করা হবে না। এটা অবশ্য একটা রাজনৈতিক প্রতিহিংসা, তার কারণ তাকে যদি মার্জিনালাইজ করা না যায়, তাকে যদি জোর জবরদস্তি হলেও যদি উচ্ছেদ না করা যায়, চোখের সামনে যদি মানুষ বেরিয়ে তাকে দৃশ্যমান না হতে পারে, তারকে যদি অদৃশ্য করে দেওয়া যায়, তাহলে একদিন মন থেকে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাস থেকে বা জনমানুষের যে একটা কালেকটিভ মেমোরি থেকে, সেই মেমোরি থেকে তাকে সরিয়ে দেওয়া যাবে। এইরকম একটা বাসনা পোষণ করেছে, যে কারণে একের পর এক পদক্ষেপগুলো আসবে। এই পদক্ষেপগুলো খুব একটা দীর্ঘস্থায়ী হয় তা নয়, বা যদি দীর্ঘস্থায়ী হয়ও আবার নতুনভাবে যে শেখ হাসিনা বা মুজিবুর রহমান তাদের যে চিন্তা ভাবনা, সেটা আওয়ামী লীগের মাধ্যমে ভবিষ্যতে যে প্রতিফলিত হবে না, সেটাও তো জোর দিয়ে বলা যায় না। ক্ষমতা এলে ক্ষমতার জোর এমন বা কুর্সির জোর এমন হয় যে নানাভাবে সেটা ফিরে আসে, আবার নতুন ইতিহাসকাররা চলে আসবেন, নতুন নেতৃত্ব আসবেন, নতুনভাবে বাংলাদেশ এগোবে। কিন্তু এই পর্যায়টায় যেতে গিয়ে এক দীর্ঘ সময় যে বাংলাদেশকে পোয়াতে হবে এবং ভোগান্তি হবে, সেটা কিন্তু আগাম বলে রাখছি আজকেই। আপনাদেরকে জানিয়ে রাখি যে ডিসেম্বর মাসে ভোট চাইছে সেনাবাহিনী, চাইছে বিএনপি, চাইছে। এটা নিয়ে প্রচুর চর্চা চলছে, কিন্তু ডক্টর ইউনূস তিনি প্রথম থেকে বলেই আসছেন ক্ষমতায় আসীন হওয়া থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোট হবে, এখনও তাই বলছেন। কিন্তু যেভাবে আর কি সংস্কার প্রসেস চলছে, এবং এখন এই মুহূর্তে একটু দ্রুততার সাথেই চলছে এটা বলা যেতে পারে, বিভিন্ন সংস্কার বিধিগুলো আসছে,
কেউ কেউ নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। জামাত ইসলাম তো ইতিমধ্যে নির্বাচনের যে প্রস্তুতি শুরু করেছে, এটা থেকে বোঝাই যায় যে তাদের যে নির্বাচনী প্রস্তুতিতে কুষ্টিয়া থেকে একজন বিতর্কিত একজন হুজুরকে তারা প্রার্থী করেছেন। এর থেকে একটা ইঙ্গিত বা বার্তা পাওয়া যেতে পারে যে আগামী দিনে যে বিস্তৃত হুজুরের মেলা বাংলাদেশ জুড়ে রয়েছে, তাই অনেক হুজুরের হয়তো একটা রাজনৈতিক গতি হবে। কে না চায় যদি একটা টিকিট পাওয়া যায়, সুন্দর এই সংসদ ভবনে যাওয়া যায়, বা সেখানে গিয়ে একটু আবল তাবল যদি বকেও যদি বিভিন্নভাবে সংবাদ মাধ্যমের সেখানে হেডলাইন হওয়া যায়, ক্ষতি কি? এই ধরনের বাসনা অনেকে থাকে এবং তাতে তো হুজুরগিরি করা বন্ধ হবে না একেবারে, নতুন হুজুরদের তত্ত্বাবধান করা যাবে, এই রকম একটা বাংলাদেশের কল্পনা যেই আসছে, অনেকেই তখন প্রমাদ গুনছেন। এরা যদি ক্ষমতায় যায় বা সংসদে যায় তাহলে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হতে পারে এই নিয়ে অনেকে দুশ্চিন্তাগ্রস্ত। স্বাভাবিক হওয়া, দুশ্চিন্তাগ্রস্ত হওয়া ভালো, মানে স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিক ঘটনা দীর্ঘস্থায়ী হলে একটা হতাশা তৈরি হয়। ঠিক তেমনভাবে ডক্টর ইউনূস জুনের মধ্যে ভোট দিয়ে একটা গাজর কিন্তু তিনি ঝুলিয়ে রেখেছেন এবং প্ল্যান বিতে রয়েছে, সেটাকে ধীরে ধীরে যদি দেখা যায় এক্সটেন্ড করার কোনো রকম সুযোগ আসছে, তাহলে কিন্তু তিনি এক্সটেন্ড করতে করতে তখন কলা দেখাতে পারেন জামাত বা বিএনপিকেও, এবং করে একটা যেভাবেই হোক তাকে এনসিপিকে যদি ক্ষমতায় আনা যায় আর কি 3 বছরের মধ্যে। কিন্তু সেটা অনেক দূরের প্ল্যান, এবং এ প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি নানাভাবে সেভাবে ছকার রয়েছে। ফলে বাংলাদেশে এখন কি হচ্ছে মানুষ কিন্তু সেটা নিয়ে খুব বেশি ভাবিত চিন্তিত এমনটা নয়, তারা অনেক বেশি ভাবিত এই যে প্রত্যেক দিন প্রত্যেকটা ঘন্টা যে একটা আশঙ্কার মধ্যে কাটাতে হচ্ছে, একটা নতুন বাংলাদেশ গঠনের জন্য কবে কি হবে তার আগে যে আমার প্রত্যেকটা দিন দৈনন্দিন জীবনের এই যে চাপ, এই যে একটা প্রবল অর্থনৈতিক বিশৃঙ্খলার পরিস্থিতি, তাকে কিভাবে সে মোকাবিলা করবে। এমতো পরিস্থিতিতে সেনাবাহিনী কি ভূমিকা রাখতে পারে, এটা সবচেয়ে বড় প্রশ্ন। কারুর কাছে সেনাবাহিনী আরও বেশি কঠোর হোক, দরকার পড়লে সেনাবাহিনী ক্ষমতা দখল করে নিক এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি সরকার থাকুক বা সেখানে সেনাবাহিনী প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করুক, এটা চাইছেন। কেউ চাইছেন যে ডক্টর ইউনূসের সরকারকে কঠোর বার্তা দিয়ে সেনাবাহিনী তাদের বুঝিয়ে দিক যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, কোনো আর একটা দিন, 2 দিন, 1 মাস এইভাবে করা যাবে না, সেরকম একটা কঠোর অবস্থান নিক, তাহলে বাংলাদেশটা বেঁচে যাবে এবং সেনাবাহিনীর প্রতি মানুষের যে ভালোবাসা দ্বিগুণ বাড়বে। এরকম সংখ্যাও কম নেই। আওয়ামী লীগের যারা সমর্থক সভ্য, তারা প্রত্যেকটা সিচুয়েশনসের জন্যে তারা ওয়েট করছেন এবং জল মাপছেন। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে প্রত্যাবর্তনের পথ বেশ কঠিন এবং জটিল হয়ে যায়। তার কারণ বাংলাদেশের যা প্রভূত সম্পদ রয়েছে এবং যা ইনভেস্টমেন্ট হয়েছিল শেখ হাসিনার সময়, তার সুযোগ সুবিধা তো অনেক নেতা থেকে শুরু করে তার নিচের স্তরের নেতা, তার নিচের স্তরের নেতা একেবারে পাননি তা তো নয়, ব্যতি রেখে অধিকাংশ নেতা এই দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। ফলে তারা রাজপথে নেবে, নতুনভাবে কিভাবে আন্দোলন করবেন সে অনেক সময় লাগবে। সে সময় 9 মাস অতিক্রান্ত, ধীরে ধীরে স্পোরাডিক কিছু আন্দোলন হচ্ছে, তা কিন্তু মানুষের চোখে যে দাগ কাটছে এমনটা নয়। ফলে এইরকম একটা রাজনৈতিক অবস্থায় একদিকে যে রাজনৈতিক শক্তি আসছে তাদের সম্পর্কে মানুষের আস্থা নেই, অন্যদিকে আওয়ামী লীগের এরকম পরিস্থিতি, আর বিএনপির নেতারা হুঙ্কার দিচ্ছেন, মিটিংও করছেন, আবার তলার দিকের কর্মীদের উপর মানুষেরকে অনেক বেশি কিন্তু তারা তাদের বিরুদ্ধে বলছেন। বিভিন্ন ক্ষেত্রে এটা লক্ষ্য করা যাচ্ছে। কেন তারা বিএনপির এই ছাত্র দল বা তাদের যুবদের প্রতি এরকম বলছে, তার কারণ ওই একই জিনিস তারা বারবার পুনরাবৃত্তি করছেন। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তাদের আস্থা কম, অধিকাংশ জোর জুলুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং জুলুম করার ব্যাপারে ছাত্র দলের একটা দুর্নাম আছে। পরিস্থিতি এখন অনুকূল, তাই এই অনুকূল পরিস্থিতিকে কাজে লাগিয়ে তারা দেদার যা ইচ্ছা করে যাচ্ছে এবং নেতারা এই ব্যাপারে কিন্তু তাদের উদ্দেশ্যে কোনো সতর্ক বার্তা দিচ্ছেন না। তার কারণ
জানেন ক্ষমতায় নেই তো অনেক বছর, সে কারণেই এরা একটু রক্তলোলুপ হয়ে উঠেছে, এমনটা যেন ভাবখানা। কোনো নীতি আদর্শ এইসব থাকবে না বাংলাদেশের রাজনীতিতে। শুধু বঙ্গবন্ধুর বিরুদ্ধে হচ্ছে বিষোদ্গার, বঙ্গবন্ধুর স্মৃতিকে মুছে দেওয়া, আর হচ্ছে ফ্যাসিস্ট বলে হচ্ছে এক রাশ গালাগালি দেওয়া শেখ হাসিনা, এটাই বাংলাদেশের বিরোধী দলেরগুলোর রাজনীতি। এই রাজনীতিকে প্রশ্ন করার অধিকার একমাত্র নাগরিক সমাজের আছে, কিন্তু তারা কতটা প্রস্তুত নাকি অপ্রস্তুত অবস্থায় তারা রয়েছেন, প্রস্তুতি নিচ্ছেন, এইসব প্রশ্নগুলো যখন ভিড় করে আসছে তখন সেনাবাহিনীর পক্ষ থেকে বেশ কয়েকটা সদর্থক পদক্ষেপ দেখা গেছে। একটা পদক্ষেপের কথা না বললেই নয়, যে পদক্ষেপটা দেখা গেছে রংপুরে। সেখানে সাবেক যিনি পার্টি, জাতীয় পার্টি, হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি, সেখানকার যিনি চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের বাড়িতে মব গিয়ে অগ্নিসংযোগ, লুটপাট করে। চেয়ারম্যান JM কাদের, বর্ষিয়ান নেতা, এবং তিনি আওয়ামী লীগের সাপেক্ষে বক্তব্য রেখেছেন এবং তীব্র ইউনূস বিরোধী এবং হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রথম থেকেই তীব্র সমালোচনায় বিঁধেছিলেন। ফলে তার বাড়িতে আক্রমণ হওয়াটা খুব অস্বাভাবিক নয়। সার্জিস আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আগেভাগে জানিয়েছিলেন রংপুরে দেখা হবে এবং সেখানে যারা হচ্ছে ফ্যাসিস্টদের দোসর তাদের বুঝে নেওয়া হবে। কিন্তু সেটা যে JM খাদেরের বাড়িতেই এটা হবে সেটা অনেকেই ধরতে পারেননি। তারপর যখন এরকম মব যখন আক্রমণ করলো, সেখানে সেনাবাহিনীর সেখানকার যিনি প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম, তিনি পরিষ্কারভাবে দাঁড়িয়ে একদম সচেতন ভদ্রতার সাথে দৃঢ় কণ্ঠে তিনি এই মবের তাণ্ডবকে আটকালেন এবং পরিষ্কার বললেন যে বাংলাদেশ আগামী সময় এই ধরনের উচ্ছৃঙ্খলতা জনতার নামে বরদাস্ত করবে না, বা করার মতো জায়গায় এই মুহূর্তে আর নেই। বার্তা খুব পরিষ্কার। এটা ভিডিও আসার পর বাংলাদেশের বহু মানুষের মধ্যে একটা কোথাও একটা আশ্বাস তৈরি হয়েছে, যাক এবার তাহলে সেনাবাহিনী ঘুরে দাঁড়িয়ে অন্তত ইউনূস আর এই বেপরোয়া যে সমস্ত সমন্বয় থেকে উপদেষ্টা হয়ে যারা ধরাকে সরাজ্ঞান করছে তাদের উদ্দেশ্যে একটা কড়া বার্তা দিতে পেরেছে। একজন ব্রিগেডিয়ার জেনারেলের মাধ্যমে এই বার্তাটা আসার পর এবং তার অ্যাকশানটা দেখে স্বাভাবিকভাবে ভেবেছিলাম একটা জোরালো রিয়াকশান হয়তো আসবে সার্জিস বা হাসনাতের কাছ থেকে, কিন্তু না। এই যে বললাম না, এদেরকে শক্তভাবে দাঁড়ালে এবং রুখে দাঁড়ালে তখন এরা অত্যন্ত বিচক্ষণ একটা আচরণ করতে থাকে। ভিডিওটা দেখছেন তো, সেই হুমায়ুন সাহেব তিনি কি সুন্দরভাবে বলছেন, আর কীরকম এইরকম একটা স্টান্স নিয়ে সার্জিস আলম শুনছে, এরকমভাবে শুনছে এবং তার দাড়িতে একটু একটু করে ময়াম নিয়ে তিনি তা দিচ্ছেন এবং ভাবছেন যে ঠিক কী বলবেন, কিন্তু সেখানে সেরকম বলে ওঠার সুযোগ পাননি এবং তারপরে তার হাওয়া বেরিয়ে গেছে। হয়তো নতুন আবার একটা ছক কষবে, নতুনভাবে একটা কিছু কাউকে নিশানা বানাবে। সেনাবাহিনীর কাছ থেকে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ এটাই প্রত্যাশা হয়তো করছেন যে জোরালোভাবে প্রতিক্রিয়া যদি আসে। হ্যাঁ, সেনাবাহিনী আরও একটা প্রতিক্রিয়া দিয়েছে। উত্তর পূর্ব ভারত থেকে প্রকাশিত একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে বলা হয়েছে যে চট্টগ্রাম থেকে বান্দারবন এই জায়গাটায় নাকি মিলিটারি জোন তৈরি হচ্ছে, অপারেশনাল জোন। এই ধরনের খবর অন্তত আমাদের কাছে নেই, আমরা জানি না, তার কারণ মিলিটারি অপারেশনাল জোন এই সমস্ত কিছু বাংলাদেশের হলে সেটা বাংলাদেশ সেনাবাহিনী বলতে পারবে এবং তারা পরিষ্কার তাদের বক্তব্যে বলেছে এইগুলো ভারতের মিসপ্রোপাগান্ডা এবং অবশ্যই যদি তাই হয় তাহলে এটাকে ডিসইনফরমেশন বলেই ধরতে হবে। দেখুন, ভারতবর্ষ একটা বিশাল দেশ, এই দেশে 5000-এর মতো যেমন ইলেকট্রনিক মিডিয়া, যেগুলো নিউজ চ্যানেল বলা যেতে পারে, নিউজ চ্যানেল রয়েছে, প্রচুর ইউটিউব চ্যানেল, পোর্টাল এবং প্রচুর সংবাদপত্র এখনও ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রদেশে অত্যন্ত জনপ্রিয়। ফলে এক একজনের বয়ান এরকম যদি হয় উত্তর পূর্ব ভারতে, যেখানে এখন বন্যার একটা প্রকোপ রয়েছে, সেখানে এই ধরনের একটা বয়ানকেও সেনাবাহিনী কিন্তু প্রতিহত করেছে, তারা স্টেটমেন্ট দিয়েছে। ফলে বাংলাদেশের অনেক মানুষ বলছেন সাবাস সেনাবাহিনী, আরও বেশি সক্রিয়তা দেখিয়ে বাংলাদেশকে এক আসন্ন বিপর্যয় থেকে যাতে মুক্ত করতে পারে সেনাবাহিনী, তাহলে ওয়াকারুজ্জামান শুরুর দিন থেকে যেটা বলেছে তার কাছে
বাংলাদেশ তথা এই উপমহাদেশের ইতিহাসে একটা জায়গা করে নেবার বিরাট সুযোগ থাকছে। নচেত যদি তিনি না করতে পারেন তাহলে তাকে ঘিরেও অনেকেই বলবেন এর মধ্যেও হয়তো আইয়ুব খাঁর ছায়া বা অপছায়া বিরাজ করেছিল, বা আসিম মুনিরের অপছায়া তার মধ্যেও বিরাজ করেছিল। নিশ্চয়ই তিনি তার মতো একজন প্রশিক্ষিত প্রফেশনাল একজন জেনারেল নিশ্চয়ই তিনি এই ব্যাপারটাকে অ্যালাউ করবেন না, এবং তার ভাবমূর্তি এবং সেনাবাহিনীর ভাবমূর্তি বাংলাদেশকে আসন্ন বিপর্যয় থেকে রক্ষা করবে, এটা অনেকেই কামনা করছেন। আজকের মতো অ্যাকশন রিয়াকশন এই পর্যন্তই থাকছি। অবশ্যই আপনারা বেল আইকনটিকে আপনারা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং সবচেয়ে জরুরি যেটা মতামত জানাবেন। তার কারণ আপনাদের মতামত, আপনাদের সমালোচনা অবশ্যই সমৃদ্ধ করবে এই উপমহাদেশে বাংলা ভাষাভাষী মানুষ প্রত্যেকের জন্য এই অনুষ্ঠান আমরা পেশ করছি, এবং যাতে এটি সকলের মধ্যে পৌঁছয়, জনপ্রিয় হয়, সেই প্রচেষ্টায় আপনারা আমাদেরকে প্রতি মুহূর্তে সহযোগিতা করবেন, এটাই প্রার্থনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।